হ্যালো এভরিওয়ান, শূন্য মাই টুইন ফ্লেম জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আবার একটা ডিসকাশন নিয়ে চলে এলাম। তো আজকের আলোচনাটা খুবই কমন একটা আলোচনা এবং এটা ম্যাক্সিমাম অনেকেরই প্রশ্ন থাকে যারা টুইন ফ্লেম জার্নি স্টার্ট করছে এবং যারা অনেক দূর এগিয়েও গেছে, তাদেরও অনেক সময় ডাউটস থাকে যে আমি এই জার্নিতে কত দূর এগোলাম বা আমি এখন ঠিক কোন জায়গাতে আছি দাঁড়িয়ে। বিশেষ করে আমি ডিভাইন ফেমিনিনদের কথা বলছি। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকের ভিডিওটা ডিভাইন ফেমিনিনকে নিয়েই। ডিভাইন ফেমিনিনকে, তার জার্নিটা কেমন হয় শুরু থেকে শেষ অবধি, মানে ট্রান্সফরমেশনের আগে এসে কীরকম, তার কি পারপাস, ট্রান্সফরমেশন পিরিয়ডটা তার কীরকম, এবং ট্রান্সফরমেশনের পরে সে ঠিক কোন জায়গাতে এসে দাঁড়ায় যখন তাকে একজন ডিভাইন ফেমিনিন আমরা বলতে পারি। তো এই ফুল জার্নিটাকে নিয়ে একটা ডিসকাশন করব। আর অনেকেই অনেক রকমভাবে এটা নিয়ে ডিসকাস করেছে। আমি যেটা ডিসকাস করব সেটা আমার নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এবং আমি যেটা শিখেছি, যেটা জেনেছি এতদিন ধরে, সেটার উপর বেস করেই আজকের ডিসকাশনটা, নিজের অভিজ্ঞতা থেকে। ঠিক আছে? তো আমি খুব বেসিক ডিসকাশন করব, বেশি ডিটেলসে যাব না। ফার্স্ট একটা বেসিক আইডিয়া দেব, তারপরে না হয় আবার মানে এর মধ্যে কোনো টপিক নিয়ে পার্ট বাই পার্ট ডিটেলস আলোচনা করা হবে। বাট আজকের ভিডিওটা আমি চেষ্টা করব যতটা বেসিকভাবে বুঝিয়ে দেওয়া যায়, সহজভাবে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো একজন ডিভাইন ফেমিনিনের জার্নির একদম শুরু থেকে আমি শুরু করছি, মানে তার জন্ম থেকে। একজন ডিভাইন ফেমিনিন যখন জন্ম নিচ্ছে, তো ফার্স্টেই তার সোলটা ডিভাইন ফেমিনিন হলেও সে কিন্তু এই চেতনায় থাকে না যে সে ডিভাইন ফেমিনিন। তো জন্মানোর পর সে আর 5টা ফেমিনিনের মতোই বেড়ে ওঠে এবং নিজেকে আর 5টা ফেমিনিনের মতোই সে সাধারণ মনে করে। তার মধ্যে কি লুকোনো শক্তিশালী ঊর্জা আছে, কি শক্তি আছে এবং তার কি মিশন আছে, সেই ব্যাপারে তার সেরকম কোনো ধারণাই থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে তার একটা ইনটিউশন, যেটা তাকে সবসময় গাইড করে, যে বা তাকে এটা বুঝিয়ে যাওয়ার চেষ্টা করে যে এইটা কিন্তু তুমি নও, বা এই লাইফস্টাইলটা যেটা তুমি কাটাচ্ছ এটা কিন্তু তোমার ফিউচার না, তুমি কিন্তু অন্য কিছু করতে এসেছো, তুমি কিন্তু এখানে সবার সাথে খাপ খাওয়াতে আসোনি। এটা তার ইনটিউশন তাকে সবসময় বুঝিয়ে যায়, এটা ছোটো বয়স থেকেই বুঝিয়ে যায়। কিন্তু যেহেতু ছোট্ট বয়স থেকে তার আর 5টা মানুষের মতোই ইগো মাইন্ড কাজ করে এবং অনেক ইগো লেয়ার্স থাকে এবং শ্যাডোজ থাকে, তো সে এইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না এবং সে তার ইনটিউশনের গাইডেন্সকে বুঝতেও পারে না এবং এগুলোকে ভরসাও করতে পারে না। সেভাবে আমি পাগল, যে আমার মনের মধ্যে এসব আসছে, আমি কল্পনা করছি। ওকে, তো ফার্স্ট ডিসকাশনের টপিকই এটা। একজন ডিভাইন ফেমিনিনের জার্নির ফার্স্ট টপিক হচ্ছে তার ডিস্টর্টেড এনার্জিগুলো। সে ডিভাইন ফেমিনিন এনার্জিতে ট্রান্সফর্ম হওয়ার আগে একজন ডিস্টর্টেড ফেমিনিন অবস্থাতে থাকে। তার কারণ হচ্ছে তার পাস্ট লাইফ কার্মা থাকে এবং যেগুলো তাকে ছোটো বয়স থেকে ক্লেন্স করতে হয়, এবং তার জন্ম মোটামুটি একটা কার্মিক ফ্যামিলিতেই হয়। তার রিলেটিভস, ফ্রেন্ডস ম্যাক্সিমাম কার্মিক হয়। সাপোর্ট সিস্টেম সে খুব একটা বেশি পায় না, খুব রেয়ার পায়। তাকে ছোটো বয়স থেকেই অনেক কিছু স্ট্রাগল করতে হয়। তার সাপোর্টিভ পেরেন্টস হয় না, মেন্টালি আনঅ্যাভেলেবল পেরেন্টস হয়, নার্সিসিস্ট হয়, এবং ছোট বয়স থেকেই চাইল্ডহুড ট্রমাস, উন্স তারা দেখে বড় হয়েছে, অথবা তাদের একটু বড় হওয়ার পরে স্কুল লাইফে, কলেজ লাইফেও তারা অনেক ফেক ফ্রেন্ডসকে অ্যাট্রাক্ট করে, অনেক সাইকোপ্যাথকেও মাঝে মাঝে অ্যাট্রাক্টস করে, নার্সিসিস্টকে অ্যাট্রাক্টস করে, বা সে কোনো কোডিপেন্ডেন্ট মানুষকে অ্যাট্রাক্ট করে। তো বেসিক্যালি টক্সিসিটিকেই তার অ্যাট্রাক্ট করে। কারণ হচ্ছে তার ডিস্টরশন এনার্জি। সে তখন যে এনার্জিতে থাকে এবং তাকে এই জিনিসগুলো দিয়ে যেতে হয়, কারণ তাকে মানে
তাকে তার সমস্ত সমস্ত কর্ম ক্লিনস করতে হয়, যেগুলো পাস্ট লাইফেরও থাকে এবং এগুলো তার সোল কন্ট্রাক্টের মধ্যেই থাকে। সে জন্মের আগেই এই জিনিসগুলোকে স্বীকার করেই এই পৃথিবীতে আসে যে আমি সবার আগে আমার সমস্ত পেন্ডিং কর্মা, যেগুলো আমি আগের জন্ম থেকে করে এসেছি, সেই সমস্ত কর্মগুলোকে ক্লিয়ার করব। তারপরে আমি আমার অন্তরাত্মাকে, আমার সোলকে শুদ্ধিকরণ করব এবং তারপর আমি ট্রান্সফর্ম হব ডিভাইন ফেমিনিনে। ওকে, তো ম্যাক্সিমাম ডিভাইন ফেমিনিন যারা আমাকে শুনছে তারা এটা রিলেট করতে পারবে। তার ছোটোবেলা থেকে জীবন একদমই স্মুথ ছিল না, প্রচুর স্ট্রাগল দিয়ে তাকে যেতে হয়েছে। একটা সামান্য জিনিস চাইতেও, জীবনে একটা সামান্য অধিকার চাইতেও তাকে অনেক কিছু লাঞ্ছনা, অপমাননা, অনেক কিছু দিয়ে যেতে হয়েছে। তো যেখানে তার ছোটো থেকে এটা মনে হয়েছে যে আমার লাইফ এত হার্ড কেন, একটা সহজ জিনিসকেও আমি পেতে, মানে আমার পাওয়াটা সেই মনে হয় যে আমার প্রাপ্যই নয়, যেটা অন্য কেউ যে কোনো খুব কমন জিনিস যেটা সে সহজে অন্য কেউ সহজে পেয়ে যাবে, কিন্তু আমার পক্ষে পাওয়াটা এত কঠিন কেন, মানে আমি তাহলে সব কিছু থেকে এরকম, মানে আমার অধিকারটা কেড়ে নেওয়া হয় কেন, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে সে বড় হতে থাকে এবং এটাতে তার সমস্ত কিছু সেলফ এস্টিম হতে থাকে, তার কনফিডেন্স হতে থাকে, তার ট্রমা বাড়তে থাকে এবং সে নিজেকে সবার থেকে কম ভাবতে শুরু করে। তার কোনো কিছু নিয়ে নিজেকে ফেস করার ক্ষমতা নেই, ফিয়ার ইস্যুস বাড়ে এবং সবথেকে বড় কথা, সে অত্যন্ত সেন্সিটিভ হয় ছোট থেকেই, খুব নরম মনের হয়, খুব পিওর সোল হয়, যেহেতু ডিভাইন ফেমিনিন, মা সতী, মা পার্বতীর অংশ সে, তো প্রচণ্ড কোমল, প্রচণ্ড সেন্সিটিভ, এটা ফুলের মতো হয়। তো তাকে অ্যাবিউজ করার মানুষও অনেক বেশি হয়, তাকে ইউজ করার মানুষও অনেক বেশি হয় এবং সে সবসময় এইটাই ভাবতে থাকে যে আমার এই নরম হওয়াটা কি আমার দোষ, মানে আমি কেন হতে পারি না অন্যদের মতো চালাক চতুর বা অন্যদের মতো নার্সিসিস্ট হতে পারি না, বা আমি কেন এত ভালো হলাম, এই ভালো হওয়ার জন্যই বোধহয় আমার সাথে এত খারাপ, মানে যত সম্ভব তার ভিকটিম মেন্টালিটি যতটা সম্ভব লোয়ার এনার্জি থেকে এসে ডিল করে নিজেকে এবং তার চোখে তার থেকে খারাপ কেউ হতেই পারে না, এত বড় শত্রু সে নিজের হয়ে যায়। এগুলো সব তার ডিস্টর্টেড এনার্জি। ওকে, সেলফ ডাউট, ইনসিকিউরিটি, রিজেকশন আর ফেলিওরের ফিয়ার, তাকে ছোটো থেকে এরকম প্যারেন্টসের বা এরকম অ্যাটমসফিয়ারে সে বড় হয় যে ফেল করলে তোমাকে বড় শাস্তি পেতে হবে এবং এরকমও হয় যে ভুল করা যাবে না, বা তোমার নিজের ইচ্ছাতে কিছু করতে গেলে বা তোমার নিজের কোনো শখের কিছু করতে গেলে কিন্তু হবে না, অন্যরা যা চাইছে তোমাকে ওইভাবেই বাঁচতে হবে, তোমাকে এই পৃথিবীর র্যাট রেসের সাথে মিলিয়ে চলতে হবে, তুমি এত নরম হলে চলবে না, তুমি এত নরম বলে যে কেউ তোমার ক্ষতি করে দেবে। তাকে ছোটো থেকে এই জিনিসগুলো এমন মাথায় ঢোকানো হয়, সে এটাকে কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমার মধ্যেই খামতি, আমিই বোধহয় পারফেক্ট নই, আমিই বোধহয় সবার থেকে খারাপ, এই জিনিসগুলো তার হয় এবং এর থেকে তার আস্তে আস্তে ফেলিওর, রিজেকশন, এসবের ভয়, ভীতি, ট্রমা সমস্ত কিছু সে ডেভেলপ করতে শুরু করে, তার শ্যাডোজগুলো ডেভেলপ করতে শুরু করে, চাইল্ডহুড অনেক উন্ডস তার তৈরি হয় এবং ছোটো থেকে যেহেতু সে খুব ওভার সেন্সিটিভ, নিজের ইমোশনকে সে কন্ট্রোল করতে পারে না, ব্যালেন্স নেই তার, যেহেতু তার ইনার ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স নেই, ওভারলি ফেমিনিন এনার্জি হলে যেটা হয়, ডিস্টর্শন হলে বা ইমব্যালেন্সড ফেমিনিন এনার্জি হলে যেটা হয় যে তার এই সেন্সিটিভিটি এবং তার ইমোশনালিটিকে সে কন্ট্রোলই করতে পারে না, নিজের আয়ত্তেই আনতে পারে না। তো সবাইকে অকারণ, যেহেতু তার সবসময় ছোটো থেকেই একটা অন্যকে হেল্প করার একটা মনোভাব, তো অকারণ সবাইকে হেল্প করতে যায়, ওভার দিতে যায় সবাইকে এবং ঠকেও বেশি এবং এইভাবে সে আরও নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। আর একটা যে সমস্যা তার মধ্যে হচ্ছে যে সে প্রচণ্ড পারফেক্ট চায় সব কিছু এবং সমস্ত কিছুকে নিজের কন্ট্রোলে আনতে চায়, মানে তার একটা স্বভাব আছে যে আমি সব কিছু ঠিক করবো, আমি নিজের হাতে করে ঠিক করবো, আমি সবাইকে শুধরে নেবো, আমি সব কিছু শুধরে নেবো, আমি সিচুয়েশনকে নিজের হাতেই করে হ্যান্ডেল করবো, তার জন্য আমাকে যত যাই করতে হয় করবো। নিড অফ কন্ট্রোল আছে তার মধ্যে যখন সে ডিস্টর্টেড এনার্জি, ঠিক আছে। আর হচ্ছে যেটা আমি শুরুতেও বললাম যে তার নিজের ইনটিউশন কিন্তু তাকে ছোট বয়স থেকেই গাইড করে, সে যে ইউনিক, তার মধ্যে যে পোটেনশিয়াল আছে, সে যে অন্যদের সাথে খাপ খাওয়াতে আসেনি, সে যে অন্যদের মতে চলতে আসেনি, সে যে নিজে একটা কিছু তৈরি করতে এসেছে, নিজে একটা ইভলিউশন আনতে এসেছে, মানে রেভলিউশন,
সে যেটা নতুন সমাজের চিন্তাধারা তৈরি করতে এসছে, এগুলো সে চাইলেও বিশ্বাস করতে পারতো না। তাকে সবসময় ইনটিউশন এগুলো বলে যে তুই কিন্তু আলাদা, তুই কিন্তু কিন্তু সে কিছুতেই নিজের ইনটিউশনকে বিশ্বাস করবে না। সে সবসময় অন্যরা যা বলবে, যা বুঝিয়ে দেবে, সে সেটাকেই বিশ্বাস করবে। আর অন্যকে আঁকড়ে ধরে বাঁচারও একটা খুব টেন্ডেন্সি, কোডিপেন্ডেন্সি, যেটা যে কেউ আমাকে ভ্যালিডেশন দিক, আমি তার হয়ে দাসত্ব করব, এরকম একটা প্রবণতাও কিন্তু অনেক ডিভাইন ফেমিনিনের মধ্যে দেখা যেত যখন সে ডিস্টরশনে থাকতো। তো বেসিক্যালি এরকম সমস্ত দিক থেকেই তার একটা ল্যাক ফিলিং। তো ফেমিনিন এনার্জি যখন উন্ডেড থাকে তখন তার মধ্যে এই প্রবণতাগুলো বেশি হয় আসলে। আর টুইন ফ্লেমের মধ্যে একজন ম্যাসকুলিন, একজন ফেমিনিন, এটা তো আমরা জানি। তো যে ফেমিনিন, যে ডিভাইন ফেমিনিন, তার মধ্যে ফেমিনিন ঊর্জাটা অনেক বেশি থাকে আর ম্যাসকুলিন ঊর্জাটা কম থাকে। আর ম্যাসকুলিনের মধ্যে কি হয়, তার মধ্যে ম্যাসকুলিন ঊর্জাটা অনেক বেশি থাকে আর ফেমিনিন ঊর্জাটা কম থাকে। আর সে যখন হিল্ড থাকে না, সে যখন ডিস্টর্টেড ম্যাসকুলিন থাকে, তখনও তার মধ্যে অন্যরকম ডিস্টরশন এনার্জি আছে, যেটা আমি পরবর্তীকালে যখন ম্যাসকুলিনকে নিয়ে আলোচনা করব তখন ডিসকাস করব। তো আজকের ফোকাস হচ্ছে ডিভাইন ফেমিনিন। তো ডিস্টরশনে যখন সে এরকমভাবে জীবনটাতে প্রচণ্ড হার্ডলস ফেস করতে করতে এগোচ্ছে, তার লাইফে সেরকম কোনো অগ্রগতি হয় না, যে সামান্য অ্যাচিভমেন্টটাতেই তাকে অনেক স্ট্রাগল করতে হয়, তবুও সে লেগে থাকে এবং নিজের একটা জায়গা সে তৈরি করতে কিন্তু সক্ষম হয়, কারণ সে ডিভাইন ফেমিনিন। যতই ডিস্টরশনে থাকুক না কেন, শক্তিশালী, তার মন অনেক বেশি, ঠিক আছে। এবার যেটা হয় যে ফাইনালি যখন তার টুইন ফ্লেম তার জীবনে আসে বা তার যখন জাগরণের সময় আসে, এবার কথা হচ্ছে যে অনেক ডিভাইন ফেমিনিনের জাগরণ তার টুইন ফ্লেমের সাথে সেপারেশন থেকে হয়, অনেক ডিভাইন ফেমিনিনের জাগরণ তার কোনো কার্মিকের কারণেও হতে পারে। ওকে, এটা আলাদা আলাদা ইউনিক সবার জার্নির ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার ডিভাইন ফেমিনিনের জাগরণ হচ্ছে, মানে ডিস্টরশন তার ভেঙে তার ডিভিনিটির দিকে বেরিয়ে আসার টাইম যখন হয়, যখন ডিভাইন টাইমিং হয়, তো ফার্স্ট তাকে যেটা দিয়ে যেতে হয় সেটা হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল। তো এই ফেজটা সব থেকে কষ্টদায়ক একটা ফেজ, ঠিক আছে। এতদিন অবধি তো সে তাও নিজেকে একটা কিছু বুঝিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সে ভ্রমের মধ্যে বাঁচছিল এবং নিজেকে একটা জায়গায় গিয়ে ভেবে নিয়েছিল যে হ্যাঁ এটাই জীবন এবং আমি এটাকে হ্যান্ডেল করে নেবো কোনোভাবে, নিজেকে ছোট করে হলেও বা নিজেকে অন্যর কাছে ইউজড বা অ্যাডভান্টেজ অন্য কেউ নিচ্ছে সেটা হলেও আমি মেনে নেবো, মানিয়ে নেবো, নিজের ওর থেকে ছোট করে হলেও সেটাকে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে এবং ভাবছে যে এটাই জীবন। এবং তারপর হয়তো তার জীবনে এরকম কোনো কার্মিক এলো বা একটা এমন রিলেশনশিপ হলো বা কিছু একটা ঘটনা ঘটলো বা তার টুইন ফ্লেম এলো, এবং টুইন ফ্লেমকে পাওয়ার পর বা কার্মিক কাউকে সেই জায়গায় ভালোবাসার পর তার মনে হবে যে অনেকের ক্ষেত্রে ফলস টুইন ফ্লেমও আসে, তো তার মনে হবে যে এর সাথে তো আমার জীবন মরণ সমস্ত কিছু জুড়ে গেছে, এর ওপরই আমি সম্পূর্ণ নির্ভরশীল, একে ছেড়ে আমি কোথাও যাব না, বাঁচবো না একে ছাড়া, এবং আমি আমার জীবনকে সমস্ত দিক থেকে এর সাথে গুছিয়ে নিয়েছি। সে যখন এই জায়গায় একদম ক্লিয়ার হয়ে যায় এবং কনফিডেন্ট পেয়ে যায়, ঠিক সেই সময়ে একটা খুবই খারাপভাবে, খুবই যন্ত্রণাদায়কভাবে তার সাথে সেই মানুষটা সেপারেশন হয়ে যায় এবং সে বিচ্ছিরি রিজেকশন পায় এবং এত বাজে রিজেকশন পায় যে তার যত উনস এবং যত ইগো সেলফ তাকে বুঝিয়ে রেখেছিল যে না আমি যেমন খুব পারফেক্ট, আমি এত সেলফ এস্টিম লো হলেও আমি আমার কোনো দোষ নেই, ভুল নেই, নিজের দিকে সে তাকাতোই না। তো ওই ঘটনাটার পরে তার সমস্ত যত ইনার চাইল্ড ট্রমাস সে সমস্ত কিছুতে ট্রিগার হয়ে যায় এবং সে তার যে ভ্রমটা ওটা জাস্ট ভেঙে গুঁড়িয়ে যায়। তো এতদিন ধরে জন্ম থেকে সে নিজেকে একটা রিয়েলিটি এর মধ্যে সে বাঁচতো, ভাবতো যে এটাই পৃথিবী, এটাই দুনিয়া এবং এটাই আমার বাস্তবতা, সেটা যখন পুরো সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়, যে সে আর আঁকড়ে ধরে বাঁচার মতো কিছু পাই না, সেইখানেই আসে তার ডার্ক নাইট অফ দ্য সোল। এটা একটা অদ্ভুত ফেজ, সামটাইমস মনে হবে এটা ডিপ্রেশন, কিন্তু এটা ডিপ্রেশনও না, কারণ ডিপ্রেশন হলে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না অন্য কারোর হেল্প ছাড়া, কিন্তু এখানেই ডার্ক নাইট অফ দ্য সোলের টাইম থেকেই একটা
পাওয়ার, একটা শক্তি, একটা ইনভিজিবল গাইডেন্স তার কাছে আসতে শুরু করে অদ্ভুতভাবে, ম্যাজিক্যালি, মিরাকুলাসলি। এবং সে সেখানে অবাক হতে শুরু করে যে আমার কাছ থেকে যখন সব কিছুই কেড়ে নেওয়া হলো, যা কিছুকে আমি আমার বাস্তবতা ভেবে বাঁচতাম বা আমার অস্তিত্ব মনে করতাম, তাহলে আমার এখন অস্তিত্ব কী বা আমার বাস্তবতা কী, আমি তাহলে কী, আমি কে? এতদিন আমি যা ভাবতাম আমি তাই, বা আমি এর, আমি ওর, আমি ওটা, আমি সেটা, সবই তো কেড়ে নেওয়া হলো, সব কিছু থেকে আমাকে শূন্য করে দেওয়া হলো, এবং একটা অন্ধকারে আমাকে একা করে দেওয়া হলো। তাহলে এই মুহূর্তে আমি কী বা আমি কে? যখন তার মধ্যে ভেতর থেকে এই প্রশ্নটা আসে এবং সে ওই ইনভিজিবল শক্তির কাছে সেই অ্যান্সারটা খুঁজতে শুরু করে যে আমাকে হেল্প করো তুমি যদি থেকে থাকো, যদি সে নাস্তিকও হয়ে থাকে সেই মুহূর্তে এসেও তার মধ্যে এই প্রশ্নটা জাগবে যে যদি কেউ কোনো শক্তি থাকে, যদি কোনো পরমাত্মা থাকে, তো আমায় হেল্প করো, আমি পারছি না নিজে হেল্প করতে। সারেন্ডার করে সে নিজেকে। এবং সেইখান থেকে একটা প্রসেস শুরু হয়। সেই প্রসেসগুলো পরপর এখানে স্টেজগুলো দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে দ্য ডার্কনেস, দ্য ডার্ক নাইট অফ দ্য সোল। যখন একজন ডিভাইন ফেমিনিন দ্য ডার্কনেস বা ডার্ক নাইট অফ দ্য সোলে এন্ট্রি করে, ওই টাইম লাইনটাতে, ওই ফেজটাতে, ওই স্টেজটাতে, ওই মোমেন্টে সে প্রচণ্ড ডেসপারেট হয়ে যায় এবং ডেসপারেটলি তার রিয়েলিটিটাই চেঞ্জ হয়ে যায় তার কাছে। মানে এতদিন ধরে ছোট থেকে বড় হওয়া অব্দি নিজেকে একটা রিয়েলিটিতে আমরা সবাই মনে করি যে আমি নিজের একটা পরিচয় বানিয়ে রাখি যে এইটা আমি বা এটাই আমার অস্তিত্ব। তো যখন এই রিয়েলিটিটা তার পুরো ভেঙে যায় এবং তাকে একটা রিয়েলাইজেশন দেওয়া হয় যে এতদিন তুমি যেটা ভেবে আসতে যেটা তোমার রিয়েলিটি বা এটা তোমার অস্তিত্ব, এর মধ্যে কোনোটাই তুমি বা তোমার অস্তিত্ব না। তো অবশ্যই এটা তাকে প্রচণ্ড হিট করে এবং তাকে প্রচণ্ড একটা আনকমফোর্টেবল ফেজ দিয়ে যেতে হয় এবং সে রীতিমতো নিজেকে সেখান থেকে বের করার এবং প্রশ্ন খুঁজতে শুরু করে সে। তো সেই সময় যেটা ইউনিভার্স করে, তাকে ওই টাইমটাতে ইউনিভার্স নিজেই এমন সিচুয়েশন তৈরি করে দেয় যে তাকে আইসোলেশনে যেতেই হয়, তাকে সবার থেকে আইসোলেটেড করে দেওয়া হয়। এমন একটা ফেজ আসে ওই টাইমে যে তার নিজেরই বন্ধু বান্ধব, রিলেটিভ, বাড়ির লোক, প্যারেন্টস কেউই তাকে বুঝতে চায় না এবং তাকে মিসআন্ডারস্ট্যান্ড করে। সে যতই অন্যকে বলতে যায় বা অন্যর কাছে হেল্প চাইতে যায়, তাকে ততই মিসআন্ডারস্ট্যান্ডিং করে আইসোলেট করে দেওয়া হয় এবং কেউই তার কথা শুনতে চায় না। এই সিচুয়েশনটা ইউনিভার্স প্রি প্ল্যান্ড ইউনিভার্সের, এবং এটা তৈরিই করা হয় এরকম সিচুয়েশন যাতে তার কাছে কোনো অপশানই না থাকে আইসোলেশনে গিয়ে কোশ্চেন করা ছাড়া বা নিজের ভেতর থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে আনা ছাড়া তার কাছে কোনো অপশন রাখা হয় না। ইভেন এই টাইমে অনেকের জব চলে যেতে পারে, হতে পারে অনেক দিনের লং টাইম জব যেটা হঠাৎই চলে গেল উইদাউট এনি এক্সপেকটেশন, হঠাৎ করেই এটা ঘটে গেল। যেটাই হয় খুব আচমকা হয়, প্রচণ্ড ফার্স্ট একটা আচমকা ধাক্কা লাগে, অনেকটা সেই তাসের ঘর ভেঙে পড়ার মতো ব্যাপারটা হয় তার জীবনে। তো এই আইসোলেশন তাকে ইচ্ছা করে দেওয়া হয় এবং যত একটা মানুষ একা হয়, যত একটা মানুষ নির্জনতায় চলে যায়, ততই তার টেন্ডেন্সি হয়ে যায় যে সে নিজের ভেতরে প্রশ্ন করা শুরু করে। সেইখান থেকে তার এই প্রশ্নগুলো আসে যে আমি কে, আমার তাহলে কি অস্তিত্ব, আমার তাহলে কি রিয়েলিটি, আমার বাস্তবতা কি, আমার কি পরিচয়, আমার কি পারপাস। যদি পুরনো যা কিছু ছিল আমার ওল্ড সেলফ, সেটা যদি আমাকে আমার কাছ থেকে কেড়েই নেওয়া হয়, আমাকে যদি ভাঙতেই হয়, তাহলে আমি তাহলে কে আসলে এর মধ্যে লুকিয়ে আছি। তো এই আমি কের প্রশ্ন থেকেই শুরু হয় তার স্পিরিচুয়ালিটির জাগরণ প্রসেস। ফার্স্ট তো সে নিজেকে হিল করা শুরু করে, ইউনিভার্সের কাছে গাইডেন্স চেয়েছে যে আমি কিভাবে এই ডিস্টর্শন এবং এই চূড়ান্ত যে আমি পাওয়ারলেস ফিল করছি সেখান থেকে নিজেকে হিলিং দেবো কী করে। তো হিলিং প্রসেস তার ইউনিভার্স নিজেই শুরু করে এবং এই হিলিং চলাকালীনই তার জাগরণ শুরু হয়, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং স্টার্ট হয়। এবং যত তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এগোতে থাকে তত সে নিজের রিয়েলিটি, নিজের আসল পারপাস, নিজের
আসল অস্তিত্বগুলো জানতে পারে। এইখান থেকেই অনেকে জানতে পারে যে আমি অ্যাকচুয়ালি একজন টুইন ফ্লেম বা একজন ডিভাইন ফেমিনিন, এবং আমি একটা স্পিরিচুয়াল জার্নিতে বা একটা ডিভাইনের একটা জার্নিতে আছি। আমার একটা অনেক বড় পারপাস আছে, আমি একটা টুইন ফ্লেম জার্নিতে আছি, এবং এতদিন আমি যেটা ভেবে এসেছি তার মধ্যে কোনোটাই আমার পারপাস না। অ্যাকচুয়ালি আমার ইনটিউশন আমাকে এতদিন যেটা গাইড করে এসেছে ছোটো থেকে, এরকমই কোনো পারপাস হয়তো আমার আছে, যেটা ইনটিউশন আমাকে এতদিন বোঝাতো। এগুলো কোনো ভ্রম না, আসলে এগুলোই আমার বাস্তবতা। আর আমি যেগুলোকে বাস্তবতা ভেবে বাঁচতাম সেগুলোই আসলে ভ্রম ছিল। মানে এই রিয়েলিটিগুলো সামনে আসা, যে এই পুরো পৃথিবীটাই যারা ইগো মাইন্ড থেকে পৃথিবীটাকে, এই 3D ওয়ার্ল্ডটাকে ডিল করছে, তারা সবাই একটা ভ্রমের মধ্যে আছে, এবং তারা এটাই এক্সপেক্ট করে যে যে আমিও এরকমই একটা মায়া জালের মধ্যে ভেসে থাকি। এবং আমি নিজেও সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম এবং এটাকেই রিয়েলিটি ভাবতাম, এবং এই মায়ানগরীতে আমিও ভেসে থাকতাম। কিন্তু আসলেই এগুলো সবারই ভ্রম। তো দৃষ্টিভঙ্গিটা না, তো 3D লেভেল থেকে ওপরে উঠে 5D লেভেলে চলে যায়। সে সমস্ত রিয়েলিটিটাকে একটা উপরের পার্সপেক্টিভ থেকে দেখতে শুরু করে। আর 3D থেকে ওপরে উঠে 5D থেকে যখন মানে একটা ইগলের চোখ দিয়ে যখন আমরা পৃথিবীটাকে দেখি, তখন আমরা সূক্ষ্ম সব দেখতে পাবো আর কি। জিনিসটা এরকম ধরনের। যখন আমরা পৃথিবীতে বাস করছি, আমরা শুধু সেটুকুই দেখতে পাচ্ছি যেটুকু আমাদের চারিপাশে আছে, কিন্তু এর বিয়ন্ড কি আছে, পুরো ওয়ার্ল্ডে কি আছে, বা এই ওয়ার্ল্ডের বাইরেও কিছু আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু। তো আমাদের ধারণা যে এইটুকুই হয়তো পৃথিবী, এইটুকুই হয়তো জগৎ। কিন্তু যখন আমার দৃষ্টিভঙ্গিটা এই 3D থেকে অনেকটা উপরে উঠে, এটা অনেক উঁচু জায়গা থেকে আমি দেখছি, তো আমি সবটা দেখতে পাচ্ছি, হোলসাম। এবং তখন আমি রিয়েলিটিটা বুঝতে পারছি যে আসলে তো ওইটুকুনি জগৎ না, এটা তো বিয়ন্ড অনেক বড় কিছু। তো এই যে প্রসেসটা স্টার্ট হয়, যে রিয়েলিটিটা বুঝতে পারা, 3D 5D সমস্ত কিছুর তফাৎ বুঝতে পারা, কোনটা মায়া আর কোনটা বাস্তবতা, এগুলো ধরতে পারা, এগুলো সব এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চলাকালীন আমাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। এবং আমরা অনেক কিছু শিখি। এই সময় আমাদের অনেক জ্ঞান লাভ হয়, স্পিরিচুয়াল নলেজ হয়, এবং আমাদের নিজেদের ভেতরেও একটা কৌতূহল খুব বাড়তে শুরু করে। আমরা সার্চ করাও শুরু করি এই স্পিরিচুয়ালিটির ব্যাপারে অনেক কিছু। এরপরে যেটা হয় যে যত এগুলো নিয়ে নাড়াচাড়া হয়, রিসার্চ হয়, এবং আমরা আরও শিখছি, জানছি, তো আমরা সেই সময় এই 3D থেকে একটু ওপরে উঠি, 4Dতে উঠি। আমাদের এনার্জিটা একটু শিফট করে, আমাদের এনার্জি এরকমই ধাপে ধাপে শিফট করে। একবারেই ফার্স্ট যখন অ্যাওয়েকেনিং আমাদেরকে হিট করে, তখনই কিন্তু আমাদের এনলাইটেনমেন্ট হয়ে যায়নি, ঠিক আছে? ওটা জাস্ট হিট করেছে, জাস্ট আমরা জানতে পেরেছি যে আচ্ছা এইটা বাস্তব আর এটা নয়। কিন্তু তখনও কিন্তু আমি ওই জ্ঞানগুলোকে নিজের মধ্যে অ্যাপ্লাই করিনি। আমি কিন্তু তখনও 3Dর সাথেই একটা কোনো মায়া বন্ধনে জড়িয়ে আছি। সেই অবস্থা থেকে আমি ফার্স্ট টাইম জানছি যে আসলে কি বাস্তবতা আর কি নয়। তো এটা অনেকে ভুল করে, এই জায়গাতে কনফিউজড হয়। ফার্স্ট অ্যাওয়েকনিংকেই সে ভেবে নেয় যে আমার এনলাইটেনমেন্ট হয়ে গেছে, আমি ডিভাইন ফেমিনিন অলরেডি হয়ে গেছি। না, অ্যাওয়েকনিং প্রসেস হচ্ছে প্রথম পদক্ষেপ তোমার এনার্জি শিফট করার। অ্যাওয়েকনিং হওয়ার স্টার্ট করার পরেই তোমার এনার্জি 3D থেকে 4Dতে শিফট করে। কিন্তু 4Dটা হচ্ছে 3D আর 5Dর মাঝখানে একটা মিডিয়াম, একটা সিঁড়ির মতো। 4Dতে কিছুটা 5Dর ধারণা থাকে, কিন্তু 3Dর সাথেও তখনও অবধি কিন্তু আমাদের এনার্জি জড়িয়ে থাকে, ঠিক আছে? তখন কিন্তু আমরা 5Dতে উঠিনি। 5Dতে যখন আমরা অলরেডি উঠবো, তখন এনার্জি প্রচণ্ড শূন্যতায় চলে যায়। এই পৃথিবীর মায়া জাল এই সমস্ত কিছু থেকে অনেক ওপরে উঠে যায়। ইগো জিনিসটা একদম শেষ হয়ে যায়, ইগো মাইন্ডটা। এবং শিবা ডেভেলপ করে আমাদের ভেতরে। শিবা ডিট্যাচমেন্ট ডেভেলপ করে, শূন্যতা ডেভেলপ করে, খালি হয়ে যায়, আমরা শূন্য হয়ে যাই। ভৈরব ডেভেলপ করে আমাদের ভেতরে। ওকে, তো এই অ্যাওয়েকেনিং প্রসেস টাইমেই আমাদের খুব ডিভোশন বেড়ে যায়। আমরা খুব ভগবানের সাথে কানেক্টেড ফিল করা শুরু করি। আমরা প্রেয়ার্স, চ্যান্টিং, জপ, ধ্যান, মেডিটেশন সব শুরু করি। এই টাইমেই আমরা জানতে পারি যে ইনার ওয়ার্ক করতে হবে আমাদের, এবং আমরা ইনার ওয়ার্ক স্টার্ট করি।
সেলফ লাভ প্র্যাকটিস করি। এই ঘষা মাজা তালিম চলতে চলতে আমরা নিজেকে এই জায়গায় মোটামুটি এনে দিই যে আর আর মানে একটা শক্তিশালী জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে চলে আসি। আর ওই পুরনো ডিস্টরশন আমাদেরকে আঁকড়ে ধরতে পারে না। আমাদের একটা প্রোটেকশন চলে আসে, একটা ডিভাইন লাইট চলে আসে, যে এই কার্মিক এনার্জি থেকে আমরা অনেকটাই বাইরে বেরিয়ে চলে আসি। এই টাইম থেকেই আমাদের সমস্ত শ্যাডো সাইডগুলো হিল হওয়া শুরু করে। আমরা বুঝতে পারি, আমাদের ইনটিউশনের গাইডেন্স নিতে পারি। আমরা আমাদের মধ্যে অনেক যে আমাদের যে হিডেন পাওয়ারগুলো ছিল, আমাদের ডিভাইন ফেমিনিন সত্তাটা, আমাদের যে ঊর্জাটা ভেতরে লুকানো ছিল আমাদের এই ইগো লেয়ার্সের মধ্যে, সেই ইগো লেয়ার্সগুলো এই সময় যত ক্লেন্স হতে শুরু করে, যত রিলিজ হতে শুরু করে, তো ভেতরের যে ডিভাইন লাইটটা আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আমাদের শ্যাডোজগুলো হিল হয়, ট্রমাস উন্ডস হিল হয় এবং আমরা নিজেদের ইনার পাওয়ারটাকে চিনে ফেলি এবং আমরা সেটার ওপর আরও কাজ করতে শুরু করি। এই করতে করতে আমরা একটা স্টেবিলিটিতে চলে আসি। আমাদের আর সেই কে আমাকে অ্যাকসেপ্ট করলো, কে করলো না, আমার ডিএম আমাকে ছেড়ে চলে গেল না থাকলো, কে আমার জন্য ঠিক, কে নয়, কে আমাকে ইউজ করছে, কে নয়, এগুলো আমরা সব বুঝতে পেরে যাই। আমাদের একটা সিক্সথ সেন্স বা আমাদের থার্ড আই এতটাই, মানে অ্যাকচুয়ালি আমাদের ইনটিউশন এতটাই স্ট্রং হয়ে যায়, আমরা আমাদের ইনটিউশনকে বিলিভ করতে শুরু করে দিই, যেটা ডিস্টরশন আমরা করি না। এই মোমেন্ট থেকেই আমাদের ডিস্টরশনের যে এনার্জিগুলো ছিল সেগুলো হিল হয়ে হয়ে ডিভিনিটির দিকে ইনক্রিজ করা শুরু করে। কিন্তু তখনও বলবো না যে আমি আলটিমেট ডিভাইন ফেমিনিন হয়ে গেছি, ঠিক আছে? আমরা ডিভাইন ফেমিনিন ঊর্জাকে এবার রপ্ত করা শুরু করেছি। এটা প্রথম পদক্ষেপ, মানে এটা প্রথম পদক্ষেপ। তখন আমি এটা বলবো না যে আমি কিন্তু এবার ডিভাইন ফেমিনিন, তখনও না। এটা জাস্ট ডিভাইন ফেমিনিন জার্নি স্টার্ট হওয়ার ফার্স্ট স্টেপ। তো ওই স্টেবিলিটিটা আমাদের মধ্যে চলে আসে। আমরা মানুষ চিনতে পারি, আমরা মানুষের এনার্জি পড়তে পারি, মানে কেউ কোনো কথা বলছে সেটা মিথ্যা না সত্যি ধরে ফেলতে পারি। একটা মানুষের আমার প্রতি কী ইন্টেনশন ধরে ফেলতে পারি। এই সময়ই অনেকে এই এনার্জিটিকে কাজে লাগিয়ে ট্যারো রিডার হয়, ঠিক আছে? ট্যারো রিডিং করার ক্ষমতা আসে, অনেকে হলিস্টিক কোচ হতে শুরু করে, এই পাওয়ারগুলো তার মধ্যে ডেভেলপ করে। তো অনেকে যখন অ্যাওয়েকনিংয়ের ফার্স্টের দিকে থাকে তখন প্রচণ্ড ট্যারো রিডারের কাছে যাওয়া শুরু করে, ট্যারো রিডিং নেওয়া শুরু করে। সে যখন আমি বলছি কোয়েশ্চেনিংয়ের টাইমটা, ওই সময়টা এটা খুব হয়, ট্যারো অবসেশন হয় খুব। কিন্তু যখন আস্তে আস্তে তার নিজের ইনার ইনটিউশনগুলো ডেভেলপ করে তখন ওই ট্যারো অবসেশনটাও তার কেটে যায়। তখন সে নিজের ভেতরেই একটা স্থির একটা শিব ঊর্জার মধ্যে ট্যাপিং করা শুরু করে। তখন আর সে বাইরে বাইরে হাতড়ে বেড়ায় না, বাইরে বাইরে অ্যান্সার খুঁজে বেড়ায় না। তখন সে অ্যান্সারটা নিজের মধ্যে থেকে পেয়ে যায়। সে জানে যে যাক, আমি সবসময় খুঁজে নিলেই হবে না, ডিভাইন টাইমিংয়ের ওপরেই সব কিছু হবে। আমার স্টেপ বাই স্টেপ জার্নি এগোবে ডিভাইন টাইমিংয়ের ওপর। প্রচণ্ড নলেজেবল, প্রচণ্ড জ্ঞানী, গুণী এবং হাই স্ট্রং পার্সোনালিটিতে সে ডেভেলপ করতে শুরু করে। তার ভাইব্রেশন প্রচণ্ড হাই হয়, তার প্রতি প্রত্যেকের অ্যাট্রাকশন বেড়ে যায়। সে কোনো কথা বললে যারা তাকে একদমই পাত্তাই দিত না, যারা তার কথাকে কখনো গুরুত্ব দিত না, তারাও তাকে এতটাই জ্ঞানী মানতে শুরু করে। তার কোনো কথাকে, তার কোনো জ্ঞানকে সে কিছুতেই ইগনোর করতে পারবে না। তার ঊর্জাতে, তার এনার্জিতে, তার অরার মধ্যেই সেই পাওয়ারটা এমন স্ট্রংলি ডেভেলপ করতে শুরু করে। সে মাঝে মাঝে নিজেও এটা ভাববে যে হঠাৎ করে কী হলো পরিবর্তন বাইরের সবার ব্যবহারে, বা সবাই আমাকে যেভাবে এখন ট্রিট করছে, হঠাৎ করে কেন এরকম হচ্ছে। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে তার মানে তোমার ভেতরকার ডিভাইন ফেমিনিন পাওয়ারটা ইনক্রিজ করছে। ঠিক এবার তোমার আর ওই জিনিসে, ওই ছোটো ছোটো জিনিসে মন পড়ে থাকবে না যে আমাকে কে অ্যাকসেপ্ট করলো, কে করলো না, কে রিজেক্ট করলো, কে করলো না, আমি কত টাকা ইনকাম করলাম, আমি সোসাইটিতে কি ভ্যালিডেশন পেলাম, আমাকে লোকে ভালো বললো না খারাপ বললো, আমি ফেম পেলাম কি পেলাম না, এগুলো তোমার কাছে প্রচণ্ড, কি বলবো, মানে এগুলোর থেকে প্রচণ্ড ডিট্যাচড হয়ে যাবে তুমি। তখন তুমি একটা জিনিস খুঁজবে, সেটা হচ্ছে আমার তাহলে পারপাসটা কি। একজন ডিভাইন ফেমিনিন হয়েছি মানে আমি একটা বড় রেসপন্সিবিলিটি নিয়ে এসেছি,
একটা পারপাস নিয়ে এসেছি যেটা আমাকে করতে হবে। ডিভাইন আমাকে সেই কারণেই এতদিন তৈরি করছে। তো এবার তুমি খুঁজতে লাগবে যে তোমাকে অ্যাকচুয়ালি কিসের জন্য তৈরি করা হচ্ছে। এই মানে এই পার্থিব জগতে তুমি কি রেভলিউশন আনতে এসেছো বা তোমার কি পারপাস, তুমি এগুলো খুঁজবে। মানে তুমি যত নিজের মধ্যে থেকে নিজের ইউনিক পাওয়ারগুলোকে ডেভেলপ করবে, তো তুমি বুঝতে পারবে, আস্তে আস্তে অ্যানালাইজ করতে পারবে যে আচ্ছা আমার মধ্যে এইটা ইউনিক পাওয়ার বা এইটা আমার এক্সট্রা অর্ডিনারি স্কিল, তো আমি এইটাকে কাজে লাগিয়ে কিছু করতে পারি। এই সময়টাকে অনেকে, যেটা আমি বললাম, ট্যারো রিডার হয়, প্রফেশনালি হয়ে যায়, অনেকে সাইক্রিয়াটিস্ট হয়ে যায়, অনেকে থেরাপিস্ট হয়ে যায়, অনেকে গাইড হয়ে যায়, অনেকে অ্যাস্ট্রোলজার হয়ে যায়, অনেকে হলিস্টিক কোচ হয়ে যায়। যে যখন ধরতে পারে যে আমার পারপাস তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে অন্যকে হেল্প করা, গাইড করা। অনেকে এনজিও ওয়ার্কার হয়, সোশ্যাল ওয়ার্কার হয়, ঠিক আছে। অনেকে আবার অলরেডি ছোটো থেকেই পারপাস করছে, মানে প্রফেশনালি সেই পারপাসটা সে করে এসেছে, কিন্তু পরে সে জানতে পারে যে আচ্ছা এটাই আমার তাহলে পারপাস ছিল। এই পারপাসটা শুধুমাত্র আমি নিজে ইনকাম করার জন্য বা নিজের ফেম বাড়ানোর জন্য করছি না, আমি আসলে এসেছি অন্যকে গাইড করতে, অন্যকে হিল করতে, অন্য মানুষের জীবনে লাইট হতে এসেছি আমি। সেগুলো সে ধরতে পারে, সেগুলো সে মানে রিয়েলাইজ করতে পারে, ঠিক। তো তখন সে শুরু করে লিভিং ইয়োর পারপাস অর দ্য ক্রিয়েটেড সেলফ। পারপাস যেটা, তার সোল পারপাস যেটা, সেইটা দিকে সে এগিয়ে যাওয়া শুরু করে এবং লাইফস্টাইলটা তার সোল পারপাসের সাথে অ্যালাইনড হয়ে যায়। আর সোল পারপাস যে কোনো একটা হয় না, যত আমরা এই জার্নিতে এগোতে থাকি আমরা একটা একটা করে নিজেদের সোল পারপাস খুঁজে বের করতে থাকি। যদি কেউ ভেবে থাকি যে ডেসপারেটলি সোল পারপাস খুঁজে নেব এবং সেইটা করতে শুরু করলেই আমার রিইউনিয়ন হয়ে যাবে, এগুলো কিন্তু প্রচণ্ড লোয়ার এনার্জি, 4D এনার্জি, 5D এনার্জি না, ঠিক আছে। 5D এনার্জিতে যখন আমি আছি তখন আমার ধ্যান জ্ঞান, আমার চাওয়া পাওয়া সবটাই আমার ডিভোটেডলি আমার সোল পারপাসের দিকে থাকবে। যে ডিভাইন ফেমিনিন হয়ে আমি যে দায়িত্ব পালন করতে এসেছি, আমি বেশ ওই দিকে মন দেবো, আমি ওটাই করতে চাই, ওটাতেই আমার স্বস্তি, আমার শান্তি, সন্তুষ্টি। তো সে নিজের মধ্যেই এক্সপ্লোর করে যাবে যে এটা হয়তো আমার সোল পারপাস। সেই সোল পারপাসটা করতে করতে হঠাৎ আবার একটা কিছু ডিভাইন টাইমিং এলো, সেই সময় আবার একটা রিয়েলাইজেশন জাগলো যে এটাও আমার সোল পারপাস, এটাও আমার রেসপন্সিবিলিটি, আমি এটাও করতে এসেছি। তো এটা চলতেই থাকবে যতদিন তার জীবন আছে, তার অনেক রকম পারপাস থাকবে। আর ডিভাইন ফেমিনিন প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড স্ট্রং একটা সোল, সে সব হ্যান্ডেল করতে পারে। যে সোসাইটিতে বা যে ফ্যামিলিতে সে বড় হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি বা আমরা গরিব বা আমরা এমন একটা অর্থোডক্স ফ্যামিলি থেকে বিলং করি যেখানে কোনো পূর্বপুরুষ বা কোনো অ্যানসেস্টার আমাদের কেউ এরকম করার সাহস পায়নি, কেউ করে আসেনি গতানুগতিকভাবে। এটা জেনারেশনাল টক্সিক প্যাটার্ন চলে এসেছে এবং তুমিও এই জেনারেশনের ব্লাড লাইনের কেউ, তোমাকেও এটাই চালাতে হবে। ম্যাক্সিমাম অনেকে থাকে যারা জেনারেশনাল কার্মিক প্যাটার্ন ভাঙতে আসে, জেনারেশনাল কার্ডস ভাঙতে আসে এবং সে নিজে একটা নতুন জেনারেশন তৈরি করতে আসে। এবং যারা এই পারপাসে থাকে, এটাও একটা পারপাস কিন্তু অনেকের লাইফে, ঠিক আছে। অনেক পারপাসের মধ্যে ব্লাড লাইন হিলিং করা, ফাদার উন্ডস হিলিং করা, মাদার উন্ডস হিলিং করা, এগুলো সময়ের সাথে সাথে সে ঠিক নিজে নিজেই ডিসকভার করবে এবং হিলও করবে, সব করতে পারবে সে। এবং ইউনিভার্স তাকে ঠিক টাইমে সব কিছু বুঝিয়েও দেবে, তাকে রিওয়ার্ডও দেবে, সব কিছুই পাওয়ার আছে এই জার্নিতে। কিছু মানে আর এটা এমন জার্নি যেখানে কিছু অকারণ দিয়ে যাওয়া না, সেটা যে আমি করেছি এবং সঠিকভাবে করেছি সেই রিওয়ার্ডটাও ইউনিভার্স দেবে। এমন কোনো রাস্তা খুলে দেবে বা এমন কোনো ব্লকেজেস খুলে দেবে যা ভাবাই যায় না। তো এইগুলো ব্যাপার। এবং এরকম সোসাইটির যে নর্মসগুলো, যে ট্যাবুগুলো, যে টক্সিক প্যাটার্নগুলো চলে এসেছে, আমাদের পৃথিবী, আমাদের আর্থ এখন প্রচণ্ড টক্সিক হয়ে গেছে।
একটা বড় ডার্ক নাইট অফ দ্য সোল দিয়ে সব পুরো পৃথিবীটাই যাচ্ছে বলতে গেলে। এটা একটা ট্রান্সফরমেশনের টাইম, আসলেই এই টাইম লাইনটাই ট্রান্সফরমেশনের। অনেক স্পিরিচুয়াল ডিসকাশনে হয়তো শুনে থাকতেন যে নিউ আর্থ তৈরি হতে চলেছে, মানে আর্থের এনার্জি শিফট হতে চলেছে। এই আর্থের এনার্জি শিফট করার পেছনে এই টুইন ফ্লেমদের অবদান অনেক। টুইন ফ্লেমদের এনার্জি যত শিফট হয় 5Dর দিকে, সে নিজের চারিপাশটাকেও শিফট করে ওই হাই ভাইব্রেশনের দিকে। তো সেটাও একটা তার পারপাসের মধ্যে পড়ছে। অলরাইট। এবং এছাড়াও আমি যেটা বললাম যে তার একটা এমনই কোনো প্রফেশন হয় যেখানে তার কাজই থাকে এটা কমিউনিটি ডেভেলপমেন্ট করা, এটা কমিউনিটিকে ডিভাইন লাইটের এনলাইটমেন্ট দেওয়া, তার যে ইনার লাইট সেটাতেই মানুষ একটা নতুন জেনারেশনকে তৈরি করা, একটা নতুন সোসাইটি তৈরি করা, রেভলিউশন তৈরি করা, এমন প্রফেশনও তাকে ইউনিভার্স দেবে ঠিক সময়তে। ডিভাইন টাইমিং যখন আসবে ঠিক দেবে। এমন টাইমে ডিভাইন ফেমিনিন যখন সে কমপ্লিটলি, তখন সে কোনো কিছুতে অন্যের ওপর আর নির্ভরশীল নয়, না মেন্টালি, না ফিজিক্যালি, না ফিনান্সিয়ালি। সমস্ত দিক থেকে সে স্বাধীন, স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো। যে মেয়েটা একটা সময় ছোটো বয়স থেকে ডিস্টর্শন যখন ছিল, তখন অন্যকে আঁকড়ে ধরে বাঁচা ছাড়া সে বাঁচতে পারতো না, বা অন্যর ছত্রছায়া না থাকলে বা অন্যর ওপর নির্ভর না করলে তার জীবনে কিছুই অস্তিত্ব ছিল না, সেই মেয়েটার এই 360 ডিগ্রি পরিবর্তন হবে। এটা স্ট্রংগেস্ট পার্সোনালিটিতে সে ট্যাপ ইন করবে যখন সে একটা পিওর ডিভাইন ফেমিনিন হবে। অলরাইট। এবং এইভাবেই চলতে চলতে যে ফাইনাল এনলাইটেনমেন্টটা, সেটা তার আস্তে আস্তে লাইফে আসতে থাকবে, যেটা অনেকটা নিজের মধ্যে শিবকে পেয়ে যাওয়া। যখন শিবকে পেয়ে যাবে তখন আর কিছু বাকি থাকবে না এই জগতে দেওয়ার বা নেওয়ার। কিন্তু তুমি তোমার কর্মটা করে যাবে, তোমার যতদিন যা পারপাসে যা কর্ম আছে তুমি করতে করতে একদিন তোমার এনলাইটমেন্ট হয়ে যাবে, তোমার মোক্ষ লাভ হয়ে যাবে, তোমার মুক্তি লাভ হয়ে যাবে। তখন বুঝবে তুমি একজন ডিভাইন ফেমিনিন হয়ে গেছো, যখন তুমি তোমার আসল ট্রু সেলফে চলে আসবে। তুমি তোমার লাইফ ফোর্স এনার্জিকে কানেক্ট করতে পারবে, তোমার ডিভাইন লাইটকে খুঁজে পাবে। এই সময় তোমার কাছে তোমার মেন প্রায়োরিটি এবং পারপাস কিন্তু তোমার সোল পারপাস, যেটা তোমার ধর্মা। পৃথিবীর যে যাই বলুক না কেন, যাই মন্তব্য করুক না কেন, যত ক্রিটিসাইজ করুক না কেন, আর কিচ্ছু তোমাকে এফেক্ট করবে না, কারণ তুমি জানবে যে তোমার পারপাস কী, এবং তুমি যেমন করেই হোক তোমার পারপাস তুমি পালন করবেই। ডিভাইন তোমার জন্য যে জার্নিটা ঠিক করেছে, যে মিশনটা ঠিক করেছে, তুমি ওটা করবেই। অর্জুন যেভাবে ডিসাইড করেছিল যে যাই হয়ে যাক না কেন আমি যুদ্ধ করব, এটা ডিভাইন তাকে বলেছিল যখন শ্রীকৃষ্ণ, যে যুদ্ধ করা তোমার কর্তব্য, যুদ্ধ তোমাকে করতেই হবে। একজন ডিভাইন ফেমিনিনের মধ্যে থেকেও তার পরমাত্মা ডিভাইন তাকে এই রেসপন্সিবিলিটিটা জাগিয়ে দেয় তার মধ্যে, যে নো ম্যাটার হোয়াট, কেউ সাথে থাকলো না থাকলো, সাথ দিল না দিল, তোমায় বুঝলো না বুঝলো, তোমায় ক্রিটিসাইজ করলো না ভালো বললো, ডাজন্ট ম্যাটার, এসব ম্যাটারই করে না। তোমাকে তোমার ধর্ম পালন করতে হবে, তোমাকে তোমার পারপাস কমপ্লিট করতে হবে। এটাই তোমার আলটিমেট গোল হয়ে দাঁড়াবে তোমার এই জার্নিতে। যেখানে প্রথমে যখন তুমি ডিস্টর্টেড এনার্জিতে, তখন তোমার আলটিমেট গোল ছিল তোমার ফিজিক্যাল ডিএমের সাথে রিউনিয়ন, সেটা পুরো চেঞ্জ হয়ে তোমার অ্যাকচুয়াল পারপাস এবং গোল কি সেটা তুমি ধরে ফেলবে, এবং তুমি সেটার পেছনেই কাজ করবে, হার্ড ওয়ার্ক করবে, ডিভোশন দেবে, সব দেবে সবার জন্য, এই পৃথিবীর ভালোর জন্য। এটাই তোমার আলটিমেট সোলের চাওয়া, এটাই কর্তব্য, এটাই দায়িত্ব, সব এটা। আর যেটা হচ্ছে যে নিজের মূল্য এবং নিজের বাউন্ডারি তোমার থেকে ভালো কেউ বুঝবে না, কেউ না। তুমি কাউকে বোঝানোর চেষ্টাও করবে না, কাউকে হারিয়ে ফেলার ভয় নেই, কারোর প্রতি অ্যাটাচমেন্ট নেই, নিজের কেউ তোমাকে কোনো রকমভাবে অ্যাফেক্টেড করতে পারবে না।
বাধা দিতে পারবে না। তুমি এতটাই স্ট্রং, তুমি এতটাই নিজের মূল্য জেনে গেছো। আর এরকম টাইমে আসে তোমার ফিজিক্যাল ডিএম, যখন তুমি তাকে আর ভাবছোই না, যখন তোমার পারপাসের মতো তার সাথে ফিজিক্যাল রিউনিয়ন আর নেই তোমার এই লিস্টে কোথাও, যে সে যদি আমার ডেস্টিনিতে থাকে সে আসবে, না হলে আসবে না। তুমি এই রিয়েলিটি অনেক আগে অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং ইউ আর বিজি ইন ইউর সোল পারপাস। এরকম টাইমে আসে যদি এই লাইফ টাইমে তোমার ডিএমের সাথে ফিজিক্যাল রিউনিয়ন লেখা থাকে, সে এই টাইমে তোমার লাইফে এন্ট্রি করে, ফিজিক্যালি এন্ট্রি করে এবং তোমার সাথে মিলে এই সোল পারপাসে তোমার হেল্প করে, সাথ দেয় তোমার। রাইট? তো তোমার ডিএম কখন আসবে তোমার জীবনে? যখন তুমি আসবে তোমার কাছে, তুমি হয়ে উঠবে তোমার আলটিমেট ডিএম, তখন আসবে তোমার ফিজিক্যাল ডিএম তোমার কাছে। যখন তোমার পারপাস হয়ে যাবে তোমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি, রেসপন্সিবিলিটি, তখন আসবে ডিএম তোমাকে এই পারপাসে, এই রেসপন্সিবিলিটিতে সাপোর্ট করতে, হেল্প করতে। এবং এটাই হবে পার্মানেন্ট, হারমোনিয়াস এবং ফিজিক্যাল রিউনিয়ন। এবং আলটিমেটলি যদি তোমাদের এই লাইফ টাইমে ফিজিক্যাল রিউনিয়ন থাকে, তো একসাথে মোক্ষ লাভ করা, এটাই হবে শেষ অবধি এই জার্নি, এই লাইফ টাইমের এই জার্নির শেষ অধ্যায়। রাইট? তো এখন অবধি তো সেই জায়গাতে আমিও পৌঁছোইনি, আমিও জাস্ট অনেকটা এই জায়গাতে এসেছি যে আমি আমার পারপাসগুলো চিনতে পারছি এবং সেগুলোর পেছনে কাজ করছি, এটাই যা। ঠিক, এবার আশা করি অনেকটা বলতে পারলাম, বোঝাতে পারলাম। আর যদি আরও কিছু, অবশ্যই অনেক কিছু বাকি আছে বলা, ডিটেলসে বলা শেষ হয় না এগুলো, তাও একটা আমি যেটা বলেছিলাম একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। তো আমি সেই চেষ্টাই করেছি। অনেক ডাউটস হয়তো চলে যাবে, আবার অনেক ডাউটস থেকেও যাবে। তো প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে কিছু ডাউটস থাকলে, কিছু কোয়েশ্চেন্স থাকলে, কোয়ারিজ থাকলে, অথবা আরও কিছু জানার ইচ্ছে থাকলে। ওকে, আমি সবসময় আছি হেল্প করার জন্য। অনেক গাইডেড ভিডিও আসবে পরেও। সো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, যখন আবার আমার স্পিরিট গাইডস, আমার ডিভাইন আমাকে গাইড করবে কোনো গাইডেড ভিডিও বানানোর জন্য। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে চলেছি। সো মাচ লাস্ট অব দি ভিডিওটা শুনতে থাকার জন্য। আর খুব ভালোভাবে জানি, কন্টিনিউ করো, নিজের ডিভাইন ফেমিনিন সত্তাকে নিজের ভেতর থেকে বের করে নিয়ে এসো। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো গাইডেন্স নিয়ে আসবো। আর প্লিজ কমেন্ট করে জানাও যে আর কি শুনতে চাও, কিছু ডাউটস থাকলে, কোয়েশ্চেন্স থাকলে এবং আরও কিছু জানার ইচ্ছা থাকলে। আই উইল ডেফিনেটলি গাইড ইউ। ওম নমঃ শিবায়।